এসকে পিন্টু শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে পরীক্ষা হলো এসএলএসটি জিওগ্রাফি 2025 তার প্রশ্নপত্র আমার কাছে আছে বুকলেট সিরিজ ডি। তো ডি এর প্রশ্নপত্রগুলির উত্তরগুলি আমরা জেনে নেব। তো এর উত্তরগুলো কী কী হবে এগুলি আমি গুগলে সার্চ করে লিখেছি এবং যে বিভিন্ন ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখেছি। তো তোমরাও উত্তরগুলো মিলিয়ে নাও, কত নম্বর পেয়েছে সেগুলি কিন্তু খাতায় নোট করবে এবং কোন উত্তরটা হবে সেটাও আমাকে তোমার বললে জানিয়ে দেবে। তো দেখে নাও সঠিক উত্তরগুলো কী কী হবে। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাবো সরাসরি। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, ইনস্ট্রাকশনের পরে প্রথম প্রশ্ন আমরা চলে যাবো। আমার যে বুকলেট সিরিজ ডি আছে সেই ডি সিরিজের প্রথম প্রশ্নে ছিল নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত। তো ভাঁজের ফলে গঠিত ছিল কোনটি? উদভঙ্গ শৈলশিরা। উত্তর হচ্ছে ডি, উদভঙ্গ শৈলশিরা। তো তোমরা নোট করে নেবে এবং উত্তরগুলি লিখে নেবে। তো এ বি সি ডি বুকলেট ছিল, তো সেই অনুযায়ী প্রশ্নগুলি উল্টো পাল্টো হয়ে আছে। তো এক নম্বর প্রশ্ন আমার এখানে যে বুকলেট সিরিজ ডি, তো ডি এখানে উত্তর হবে ডি। এক নম্বর প্রশ্নের উত্তর আছে ডি। তারপর দুই নম্বর প্রশ্ন, এই দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। তো লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্যে? তো উত্তর হচ্ছে ডি, কেরালা। তো কেরালা রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল স্রোত? তো শীতল স্রোত হচ্ছে হাম্বল স্রোত। হাম্বল স্রোত হচ্ছে বা পেরু স্রোত, এই স্রোতটি হচ্ছে শীতল স্রোত। তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। পরবর্তী আমরা চার নম্বর প্রশ্নের উত্তর চলে যাবো। তো চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন? তো পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন অপশন হচ্ছে অপশন এ। উত্তর হচ্ছে অপশন এ, অধ্যাপক হারবার্টসন। তো অধ্যাপক হারবার্টসন পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোন প্রকার স্কেলে দ্বারা ক্ষুদ্রতম পরিমাপ করা যায়? তো ক্ষুদ্রতম পরিমাপ করা সম্ভব কোন স্কেলে? ভার্নিয়ার স্কেল। উত্তর ডি, ভার্নিয়ার স্কেল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? তো প্রচলিত শক্তির উৎস নয় হচ্ছে সৌরশক্তি। উত্তর বি, সৌরশক্তি। এটি প্রচলিত শক্তির উৎস নয়। পরবর্তী প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন। তো সাত নম্বর প্রশ্নের উত্তর যে পৃথিবীর ভূত্বকের উপরি অংশের মূলত গঠিত দুটি খনিজের দ্বারা, কোন খনিজ দ্বারা এই দুটি গঠিত ভূত্বক? তো ভূত্বক সিলিকা এবং অ্যালুমিনিয়াম। তো উত্তর হচ্ছে ডি, সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সিএল। পরবর্তী প্রশ্ন, আট নম্বর প্রশ্ন, তৈগা বায়োম এই বৃক্ষ দেখা যায়। তো কোন বৃক্ষটি তৈগা বায়োমে দেখা যায়? তো উত্তর হচ্ছে এ, স্প্রুস। স্প্রুস বৃক্ষ আমাদের তৈগা বায়োমে দেখা যায়। নয় নম্বর প্রশ্নের হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি মৎস্য বন্দর হলো। তো মৎস্য বন্দর কোনটি? পোর্টল্যান্ড, নিউপোর্ট, স্কিনটমসো। উত্তর এখানে বি, নিউপোর্ট। উত্তর হচ্ছে নিউপোর্ট। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে বহির্মুখী পরিব্রাজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। এখানে প্রভাব দেখা যায় না কোনটি? তো অপশন এ হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব দেখা যায় না, জনঘনত্ব হ্রাস পায়, বেকারত্ব সমস্যা দেখা যায়, উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তো উত্তর হবে সি, বেকারত্বর সমস্যা, তীব্র বেকারত্বের সমস্যা দেখা যায়। এখানে তীব্রতর বেকারত্বের সমস্যা দেখা যায় না, এখানে না হয়েছে, সেজন্য উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয় কোন মহাসাগরে? শৈবাল সাগর সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগরে। উত্তর ডি, আটলান্টিক মহাসাগর। পরবর্তী প্রশ্ন, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি হয়? গভীরতার সাথে উষ্ণতা যে দ্রুত পরিবর্তন হয়। তো উত্তর হবে এখানে সি। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্যের মাত্রা সর্বাধিক? তো সবচেয়ে কঠিন মাত্রা কোনটি? বেলে পাথর, মার্বেল, কোয়ারজাইট, চুনাপাথর। তো উত্তর হবে এখানে সি, কোয়ারজাইট। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি স্থাপনযোগ্য কেন? তো তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ যে কেন বেশি উপস্থাপনযোগ্য, সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ কেন এখানে স্থাপন করা হয়েছে? তো বিদ্যুৎ কেন্দ্রে
তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ উৎপাদন কম গ্রিন হাউস নির্গমন হয় সেজন্য, তো কম গ্রিন হাউস হয় না, বেশি হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার সৌরৈক্য পুরাতন সেই জন্য না। তো তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যয় স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম সেই জন্য। উত্তর ডি আছে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না সেই জন্য। এখানে উত্তর আমি যে নেট সার্চ করে দেখেছি, তো এটার উত্তর হচ্ছে সি, তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যয় স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। তো দেখা যাক বোর্ড কি উত্তর দিচ্ছে। তো এখানে উত্তর হচ্ছে সি। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মিলন হয়েছে এই স্থানে, তো কোন স্থানে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন হয়েছে? উত্তর হচ্ছে ডি, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত পশ্চিমঘাট এবং পূর্বঘাটের পর্বতের মিলনস্থলকে নীলগিরি পর্বত গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, কম বৃষ্টিযুক্ত অঞ্চল এই মাটিতে গড়ে ওঠে, কোন মাটি গড়ে ওঠে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে? তো এই উত্তর হচ্ছে এ, পডুক্যাল মাটি। কম বৃষ্টিযুক্ত অঞ্চলে পডুক্যাল মাটি গঠিত হয়। উত্তর এ, পডুক্যাল। পরবর্তী প্রশ্ন, স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? স্বল্প লবণতা দেখা যায়, তো উত্তর সি, নদীর মোহনায় স্বল্প লবণতা দেখা যায়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নিক বিন্দু এর উদ্ভব হয়, তো নিক পয়েন্ট এটি কোথায় উদ্ভব হয়? বহু চক্রিত নদীর উপত্যকায়, পর্যায়িত নদী উপত্যকায়, নদী উপত্যকার নিম্ন প্রবাহে, বৃষ্টিবহুল নদী উপত্যকায়। তখন আমি যে নেট সার্চ করে দেখেছি সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, পর্যায়িত নদী উপত্যকায়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকার রাসায়নিক প্রভাব দেখা যায়? তো চুনাপাথরের ওপরে দেখা যায় অঙ্গার যোজন বা কার্বনিফিকেশন। উত্তর কার্বনিফিকেশন দেখা যায়। উত্তর বি, অঙ্গার যোজন। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? তো কর্ণাটকের শিমোগা জেলায়, এখানে উত্তর রয়েছে ম্যাঙ্গানিজ। উত্তর এ হবে ম্যাঙ্গানিজ। তো আমি এটা ভুল করেছি, উত্তর হচ্ছে সি করেছি, কয়লা করেছি। তো ওখানে উত্তর হবে ম্যাঙ্গানিজ। পরবর্তী প্রশ্ন, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? তো উত্তর হচ্ছে সি, ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। 22 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ম্যানচেস্টার আমরা সবাই জানি এটা, তো হচ্ছে আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদ কোনটি? মরু অঞ্চলে যে উদ্ভিদ হয় সেগুলি শুষ্কতা বেশি সহ্য করে, তো সেটি হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। উত্তর ডি, জেরোফাইট বা ক্যাকটাস উদ্ভিদ, তাদেরকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি দেখা যায় কোন রাজ্যে? উত্তর হচ্ছে পাঞ্জাব। উত্তর এ, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়ি কোনটি? তো সঞ্চয় কার্য বলেছে, তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বায়ু রয়েছে বারখান। উত্তর এ, বারখান। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, তো কোন কারণে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি হয়? রাত্রি দীর্ঘ হলে, শান্ত আবহাওয়া হলে, বরফাবৃত পৃষ্ঠ হলে। উপরের সবগুলি, তো উপরের সবগুলি। উত্তর হচ্ছে ডি, উপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়, তো সর্বনিম্ন ক্ষয় সবচেয়ে কম করে কোন কোথায়? তো উত্তর সমুদ্র সমতলের নিকটেই। উত্তর সি, সমুদ্র সমতলের নিকটেই। উত্তর সি। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলে বছরে 2 বার ঋতুতে বৃষ্টিপাত হয়? তো করমণ্ডল উপকূল এখানে উত্তর হবে। তো এখানে তামিলনাড়ু উপকূল দিয়েছে, তো উত্তর হবে সি, করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুর উপকূল। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়? তো উত্তর হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত। উত্তর হচ্ছে বি, প্রতিসারী পাত সীমান্ত। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? তো মহাদেশীয় উপকূল এবং মহীঢালের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কন্টিনেন্টাল শেপ বা মহীসোপান অঞ্চল। উত্তর এ। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? তো আমরা সবাই জানি 10% সূত্র মেন্ডেলের, 10% সূত্র অনুযায়ী 10% স্থানান্তরিত হয়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক যৌন ঘনত্ব লক্ষ্য করা যায়? সর্বাধিক যৌন ঘনত্ব লক্ষ্য করা যায় এশিয়া মহাদেশে। উত্তর ডি, এশিয়া মহাদেশ। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার।
উত্তর বি, মেসোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব ও তনূর্ধ্ব প্রকৃতির আজাইব বা অজাইব ছেদবিন্দুর, এটা অজাইব কার বলা হয়? তো এই ছেদবিন্দুর কোন মানকে নির্দেশ করে? তো কোন মান নির্দেশ করে? এটি উত্তর হবে মধ্যমা বা মিডিয়ান। উত্তর ডি, মিডিয়ান। এখানে উত্তরটা ভুল আছে, মিডিয়ান হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে। উত্তর এ, এজি ট্যান্সলে। পরবর্তী প্রশ্ন, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? তো আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি হয় মধ্যপ্রদেশে। উত্তর এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আদিবাসী সংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিবাত কোনটি? তো ক্রান্তীয় ঘূর্ণিবাত হচ্ছে টাইফুন। জাপান অঞ্চলে চীন সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণিবাত উৎপন্ন হয় তাকে টাইফুন বলা হয়। তো উত্তর 37 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি, টাইফুন। 38 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো? তো লবণতার প্রধান উৎস কি? মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ। উত্তর হচ্ছে বি, মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ বা নদী নালা যে ক্ষয় করে নিয়ে আসে পানি বা জল, সেখান থেকে সমুদ্রের লবণতা প্রধান উৎস এটাই। তো পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, ঢালের ওপর অবস্থিত দেওয়ালে হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? তো কোন ধরনের পুঞ্জিত ক্ষয় এটি? তো হচ্ছে ভূমিধস, কর্দম প্রবাহ, প্রস্তরপতন, মৃত্তিকা বিসর্পণ। এখানে আমি যে নেট খুঁজে দেখলাম, তো সেখানে হচ্ছে উত্তর লিখেছে উত্তর ডি, তো মৃত্তিকা বিসর্পণ। উত্তর হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে? তো বিয়োজকের ভূমিকা পালন করে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন। তো 31 নম্বর প্রশ্ন হচ্ছে, লৌহ আকরিকের মধ্যে শতাংশ বা শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? তো কোনটিতে বেশি থাকে? ম্যাগনেটাইট। উত্তর সি, ম্যাগনেটাইটে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন আগ্নেয়গিরিটি একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? তো মৃত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে, এখানে আমি একটু ভুল করেছি, এখানে উত্তর হচ্ছে উত্তর সি হবে, এখানে নারকোডাম। মৃত আগ্নেয়গিরি হচ্ছে নারকোডাম। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরদের এক গোষ্ঠী হলো? তো পশুপালক যাযাবরদের গোষ্ঠী হচ্ছে মাসাই গোষ্ঠী। উত্তর সি, মাসাই গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের কোন অংশে ঘনত্ব সর্বাধিক? তো ভূত্বকের, এখানে আমি বুঝতে ভুল করেছি প্রশ্নটা, তো তোমরা যদি ভুল করে থাকো তো দেখো। তো পৃথিবীর ভূত্বকের বলছে, তো ভূত্বকের কোন অংশের ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে বলছে মহাসাগরীয় ভূত্বক হবে, এখানে উত্তর হবে মহাসাগরীয় ভূত্বক। মানে উত্তর আমি প্রশ্নটা ভালো করে না পড়েই কিন্তু উত্তর দিয়েছি কেন্দ্রমণ্ডলে সবচেয়ে বেশি ঘনত্ব। এখানে উত্তর আমার ভুল হয়েছে। তো 44 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, ভূত্বক কি মহাসাগরীয় ভূত্বক। উত্তর হবে মহাসাগরীয় ভূত্বক। তো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কোথায়? কোন দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? ভারত, চীন, আফগানিস্তান, বাংলাদেশ। আমি এখন উত্তর হচ্ছে বাংলাদেশ, কিন্তু উত্তর হবে সি, আফগানিস্তান। উত্তর হবে আফগানিস্তান। নেটে দেখাচ্ছে আফগানিস্তান। পরবর্তী প্রশ্ন, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স যে স্যাটেলাইট সেটা উৎপন্ন হয়েছিল কত সালে? তো মোনেক্স স্যাটেলাইট উত্তর হচ্ছে বি, 1979 সালে। 1979 সালে। উত্তর বি। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন সালে জীববৈচিত্র্য আইন প্রণয়ন করে? তো জীববৈচিত্র্য আইন প্রণয়ন করে হচ্ছে 2002 সালে। উত্তর সি, 2002 সালে হবে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, একটি দেশের জনঘনত্ব মানচিত্র স্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? তো উত্তর হবে কোরোপাত। উত্তর বি, কোরোপাত। 49 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ন্যাসপাতি আকৃতির বয়সক্রম বা লিঙ্গ অনুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? ন্যাসপাতি আকৃতির পিরামিড। তো উত্তর হবে ডি, নরওয়ে। উত্তর ডি, নরওয়ে। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়ার স্থানান্তরিত কৃষির নাম কি? তো এখানে আমি এটা ভুল করেছি, তোমরা দেখেছো কোনটা হবে এটার। তো ইন্দোনেশিয়ার স্থানান্তরিত কৃষির নাম হচ্ছে ঝুম। উত্তর বি, ঝুম। তো এখানে কনফিউজ ছিল আমার, তো মিল্পা, লাদাং এগুলি কনফিউজ ছিল পড়েছিলাম সেই জন্য। তো এখানে উত্তর হয়ে যাবে ঝুম, বি, ঝুম। পরবর্তী প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? তো উত্তর হচ্ছে এ, ফসফরাস। উত্তর ফসফরাস। পরবর্তী প্রশ্ন 52 নম্বর প্রশ্ন। তো 52 নম্বর প্রশ্ন হচ্ছে, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, এটির উল্লেখযোগ্য উদাহরণ হলো। তো কাঁচামালের নিকট গড়ে ওঠে এটির উল্লেখযোগ্য উদাহরণ আমি দিয়েছি চিনি শিল্প। তো এখানে আমার মতে এখানে চিনি শিল্প হবে। তো ওখানে আমি নেটে দেখলাম, তো নেটে বলছে যে কার্পাস বয়ন শিল্প। তো এখানে তোমরা কার্পাস বয়ন শিল্প কি কোনটা করেছে 52 নম্বর প্রশ্নের উত্তর তোমরা বলে দেবে কোনটা হবে। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহর দিকে পিছনের করলে, বায়ুপ্রবাহের দিকটি পিছনে করলে দাঁড়ালে নিম্নচাপ যে সাইক্লোন ঘূর্ণিঝড় সেটি ডান দিকে থাকবে। তো এটির আমি উত্তর দিচ্ছি ফেলের সূত্র। তো উত্তর হবে এখানে 22 ব্যালের সূত্র। উত্তর সি, 22 ব্যালের সূত্র। পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমির অনুপাত আদর্শ অবস্থাকে কি বলা হয়? তো আদর্শ অবস্থাকে বলা হয় কাম্য জনসংখ্যা। উত্তর বি, কাম্য জনসংখ্যা বলা হয় বা অপটিমাম পপুলেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? তো উত্তর হচ্ছে সি, বি স্তরে দেখা যায়। তাও ওখানে উত্তর হচ্ছে সি। 56 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? তো উচ্চ ফলনশীল ধানের জাত নয় হচ্ছে সোনালিকা। উত্তর ডি, সোনালিকা। পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়িত সম্মিলিত ফল। তো এই তত্ত্বটির প্রবক্তা কে? এখানে উত্তর হবে হ্যাক, TH হ্যাক। উত্তর হবে TH হ্যাক। তো আমি এখানে উত্তরটা ভুল দিয়েছি, আমার প্রশ্ন ভুল হয়েছে। তো উত্তর হবে এখানে TH হ্যাক। পরবর্তী প্রশ্ন, তোমরা কোনটি করেছে আমার প্রশ্নে জানাবে কমেন্টে। তো 58 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি পাই গ্রাফ কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? তো পাই গ্রাফ চিত্র হচ্ছে, পাই গ্রাফটি আঁকা যায় পাই গ্রাফ 0। এখানে কোণের মান হচ্ছে 360 ডিগ্রি হবে। এখানে উত্তর হবে ডি, 360 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল অক্ষাংশ মধ্য অক্ষাংশ স্পর্শ করবে? তো অভিক্ষেপ তলগুলি করবে মধ্য অক্ষাংশ স্পর্শ করবে। তো এটি উত্তর হবে সরল সাংকব অভিক্ষেপ বা সহজ সাংকব অভিক্ষেপ। সাধারণ সাংকব অভিক্ষেপে এটির তলে মধ্য অক্ষাংশীয় যে তল সেগুলিতে স্পর্শ করবে সাংকব অভিক্ষেপ। উত্তর সি। পরবর্তী প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, এর মধ্যে ভারতের কোনটি পূর্ববর্তী নদী নয়? তো পূর্ববর্তী নদী নয়, পশ্চিমবাহী নদী হচ্ছে তাপ নদী। উত্তর সি। তো এই ছিল আমাদের প্রশ্ন আজকের ডি সিরিজের। তো তোমরা কোটা উত্তর পেয়েছো এবং কোন নম্বর পেয়েছো, কোটা উত্তর সঠিক দিয়েছো সেটি আমার জানাও, কমেন্টে জানাও। এবং খুব ভালো পরীক্ষা হয়েছে সবাই বলছে। তো সবার তার জন্য অভিনন্দন। তো ধন্যবাদ।